দেশের অর্থনীতির উপর, রাজনীতির অর্থনীতির উপর। কারণ এই যে বড় 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 বিল্ডিং গুলো দেখছেন আমার পেছনে, এগুলো আসলে একটি রাজ্য কিংবা একটি দেশ ঠিক কতটা ওপরে গেল আর কতটা নিচে নামলো তার খতিয়ান, তার পরিসংখ্যান দেখায়। যে শহর, যে রাজ্যে যত বড় বড় বিল্ডিং, যত বড় বড় গ্রাফ, তার অর্থনীতি ঠিক ততটাই চাঙ্গা। আর যে রাজ্য কিংবা যে শহরে ছোট ছোট গ্রাফগুলো থাকে তার অর্থনীতি ঠিক ততটাই খারাপ। এবার বাংলায় আসি। বাংলার অর্থনীতি কি চাঙ্গা নাকি বাংলার অর্থনীতি খারাপ? এই প্রশ্ন বহু বছর ধরে চলে আসছে। নীতি আয়োগ কিছুদিন আগে একটা রিপোর্ট সাবমিট করেছে। নীতি আয়োগের রিপোর্ট বলছে বাংলার কোষাগারের স্বাস্থ্য খুব একটা ভালো নয়। বাংলার কোষাগারের স্বাস্থ্যে সমস্যা রয়েছে। কারণ আয় এবং ব্যয়, আপনি কত টাকা কিনলে দিয়ে আয় করলেন, আপনি কত টাকা খরচা করলেন, তার উপরেই আপনার রাজ্যের অর্থনীতি ডিপেন্ড করে। আর যেহেতু আমরা একটা ফেডারেল স্ট্রাকচার, আমাদের সমস্ত রাজ্যের অর্থনীতির উপর ডিপেন্ড করে আমাদের দেশের অর্থনীতি। কতটা বড় বড় বিল্ডিং থাকবে আর কতটা ছোট ছোট বিল্ডিং থাকবে সেগুলো কিন্তু দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতি একসঙ্গে ঠিক করে। এবার আসি আর একটা নতুন রিপোর্টে। এসবিআই এই রিপোর্টটা দিয়েছে এবং এসবিআই এই রিপোর্টটা দিয়ে বলছে 8টি রাজ্য রয়েছে যে রাজ্য মহিলাদের কিংবা মহিলা কেন্দ্রিক অনুদানে নিজেদের কোষাগারকে, নিজেদের রাজ্যের কোষাগারকে চাপের মুখে ফেলছে। তার মধ্যে অবশ্যই কর্ণাটক রয়েছে এবং রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আমরা জানি লক্ষ্মীর ভান্ডার বলে একটি প্রকল্প আছে। সেই লক্ষ্মীর ভান্ডার কোথাও এই বিল্ডিং গুলো, এই লম্বা লম্বা বিল্ডিং আর ছোট ছোট বিল্ডিং এর মধ্যেই সমস্যা তৈরি করছে। মহিলাদের যে প্রকল্প তাতে সরাসরি সমস্যা হচ্ছে। মহিলাদের প্রকল্পতে একাধিক সমস্যা হচ্ছে। কারণ আপনার রাজ্যের আয় যদি এই বড় বড় বিল্ডিং গুলোর মতো হয়, অর্থাৎ এই লং গ্রাফস হয়, তাহলে আপনি ভালো আছেন। কিন্তু যদি আপনার রাজ্যের আয় এই ছোট ছোট বিল্ডিং গুলোর দিকে থাকে তাহলে আপনি সমস্যায়। আপনার যদি ব্যয় আয়ের থেকে বেশি হয় তাহলে অনুদান দিয়ে কিভাবে নিজের কোষাগার চালাবেন? এসবিআই এর রিপোর্ট বলছে এই কথা। কারণ কোথাও আমরা দেখেছি মহিলা ভোটার টানতে আমাদের রাজ্য এবং বিজেপি শাসিত কিছু রাজ্য মহিলাদের অনুদান বাড়িয়ে দিচ্ছে এবং বেশি করে দিচ্ছে। কিন্তু তাতে যদি রাজ্যের ইনডাইরেক্ট ট্যাক্স ভালো না থাকে তাহলে সমস্যা হবেই এবং হচ্ছে। ঋণের বোঝা থাকলে সমস্যা হবেই এবং হচ্ছে। ঠিক কি বলছে এসবিআই এর রিপোর্ট, সেদিকে চোখ রাখবো। আপাতত আমরা রয়েছি নিউজ সেন্টারে এবং আমাদের নিউজ সেন্টার থেকে আমরা যে খবর পাচ্ছি তা হলো কোথাও ভোটের রাজনীতি করতে গিয়ে এই সমস্ত রাজনৈতিক দল নিজেদের রাজ্যের অর্থনীতির কোষাগারটার দিকে নজর দিচ্ছেন না। নিউজ স্টুডিওতে যাব, নিউজ স্টুডিওতে গিয়ে আমাদের গেস্টদের সঙ্গে কথা বলবো, ইকোনমিস্টদের সঙ্গে কথা বলবো, পলিটিক্যাল গেস্টদের সাথে কথা বলবো। কিন্তু তার আগে এই যে রাজনীতি বনাম অর্থনীতি যে ডিবেটটা শুরু হয়েছে, সেই ডিবেটে এই মুহূর্তে বাংলার শাসক দল এবং বাংলার বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কি বলছে চোখ রাখবো। দেখুন। খয়রাতির মাধ্যমে যদি সবটা চালানো যাব চেষ্টা হবে, সেটা শুধুমাত্র ভোট কেনার রাজনীতি। আজকে যা এই রাজ্যে চলছে মূলত ঘুষ দিয়ে ভোট নাও। ওই ভোটের সময় একটা ঘুষ দেয়, সেটা আলাদা, কিন্তু এই ঘুষটা আগে থেকে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিলাম, আমি দুয়ারে সরকার দিলাম, আমি ওই দিলাম সেই দিলাম, আমাকে ভোট দাও, এতে রাজ্যের অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ছে। রাজ্য দেনায় ডুবে আছে এবং আমি মনে করি যে বিপুল পরিমাণ দেনা এই রাজ্যের ঘাড়ে আছে, ধার করে সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভান্ডার দেশকে পথ দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট, স্বপ্নের প্রজেক্ট লক্ষ্মীর ভান্ডার, প্রত্যন্ত এলাকার মা বোনেরাও একের পর এক স্কিম 50টা 60টা 70টা পেয়েছেন। কিন্তু লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের একটা আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, সম্মানের বিষয় লক্ষ্মীর ভান্ডার। তো যারা একসময় এর প্রতিবাদ, নিন্দা, কটাক্ষ করেছিলেন, এখন দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন দল বিভিন্ন রাজ্যে এগুলি নিয়েই কথা বলছেন, এগুলি ইমপ্লিমেন্ট করতে চাইছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, আগামীকাল বাকি ভারতবর্ষ তাই ভাবে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এগুলো বারবার বারবার প্রমাণ, দুয়ারে সরকার, এগুলো বারবার প্রমাণ করে দিচ্ছে। বেশ, এই তো ছিল
কুণাল ঘোষ এবং রাহুল সিনহার বক্তব্য। আমি চলে এসেছি নিউজ স্টুডিওতে এবং নিউজ স্টুডিওতে আমার সঙ্গে এই মুহূর্তে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আজিজুল হক। আজিজুল দা নমস্কার। এবং আমার সঙ্গে এই মুহূর্তে অনির্বাণ দত্ত রয়েছেন। অনির্বাণ দত্ত বিশিষ্ট ইকোনমিস্ট, ভেরি ওয়েল নোন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। অনির্বাণ দা নমস্কার। আমি অনির্বাণ দা আপনাকে দিয়ে শুরু করি। এসবিআই এর এই রিপোর্ট প্রথমেই বলছে, প্রশ্ন করার আগে একবার গ্রাফিক্স গুলো দেখে নেব। মহিলাদের যে ঢালাও অনুদান, সেই প্রকল্প সরাসরি টান পড়ছে রাজ্যের কোষাগারে। এই গ্রাফিক্স গুলো একবার চালাতে বলবো। 8 রাজ্যের মহিলা কেন্দ্রিক অনুদানে মোট খরচ হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা। এই 8 রাজ্যের আয়ের 3 থেকে 11% ব্যয় মহিলা কেন্দ্রিক অনুদান প্রকল্পে। কর্ণাটকের গৃহলক্ষ্মী প্রকল্প, বাংলার লক্ষ্মীর ভান্ডার সমস্যায় ফেলছে কোষাগারকে। রাজ্যের আর্থিক বাজেটে এর সরাসরি প্রভাব ফেলছে এই অনুদান প্রকল্প, বলছে এসবিআই এর রিসার্চ রিপোর্ট। এবারে এসবিআই এর রিসার্চ রিপোর্টের ওপর আমরা ঠিক কতটা মান্যতা দেব, এসবিআই এর রিসার্চের রিপোর্ট ঠিক কতটা ভরসা করা যায়, নিশ্চয়ই সেই নিয়ে আমরা কথা বলবো, কারণ পলিটিশিয়ানসরা সেই নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন। আমি প্রথমেই অনির্বাণ দত্তর কাছে যাব। অনির্বাণ দত্ত, এই রিপোর্টের ওপর আমরা ঠিক কতটা মান্যতা দিতে পারি? রিপোর্ট কি ওয়াটার টাইট, নাকি এই রিপোর্টেরও সমস্যা রয়েছে? ইলমাস ভোট কবে জানো? 26-এ। আর দিল্লির ভোট আসছে। আমি বলি দিল্লি বিধানসভা ভোট, এবং সেই বিধানসভা ভোটে প্রধানমন্ত্রীর বক্তব্য আম আদমি পার্টি এবং ম্যানিফেস্টো দেখো, এখানেও দেখবে মহিলাদের অর্থর কথা বলা হচ্ছে। এক্স অ্যামাউন্ট যদি বলে আম আদমি পার্টি দেবো, তাহলে ওয়াই অ্যামাউন্ট বলছে এই লক্ষ্মীর ভান্ডার 2021 থেকে আমরা শুনতে পাচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে আমরা লাডলি বায়না থেকে আরো অনেক প্রকল্প আসছে। আজকে এই রিপোর্টে রাজ্যের কথা বলছো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি পরে যখন আমরা আলোচনা করব, এই 8টা রাজ্য থেকে মহিলাদের জন্য প্রকল্প। আজকে তুমি বলছো রাজনীতির কথা, রাজনীতির কারবারিরা কারা, যারা রাজনীতি নিয়ে করেন, তাদের ক্ষেত্রে পাওয়ার ক্ষমতায় থাকা, ক্ষমতায় আসা, তার লোভে তাদের দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ তোমার আমার বা সাধারণ আলাদা হয়ে যায়। একটা পলিটিক্যাল পার্টি তার কাছে যে ইমিডিয়েট আপনাদের ক্ষমতায় আসতে হবে বা ক্ষমতায় থাকতে রাখতে হবে। আজকে যদি 2000 ভোটের কথাও আমরা চিন্তা করি, আপনি যদি অন্যান্য পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো দেখেন, এখানেও কিন্তু বিভিন্ন অন্যান্য পার্টিরা বলেছে, এবং এই লক্ষ্মীর ভান্ডার বলে যে পশ্চিমবঙ্গে চলছে, আমি ক্যামেরা বলছি এটাকে আটকায় রাখো। আগামী বছর যে পার্টি ক্ষমতায় থাকবে এই প্রকল্পটা চলবে, বলবে আজকে যে টাকা দেওয়া হচ্ছে কত বাড়তে থাকবে। একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সামাজিক প্রকল্পগুলো এই অর্থনীতিতে যে সবসময় নেগেটিভ হবে বা ভেঙে পড়বে সেটা নয়। সামাজিক প্রকল্পগুলো দরকার আছে, কারণ সমাজে নিচের যারা মানুষ আছে তাদেরকে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আপনি 15 বছরে তাদের স্ট্যান্ডার্ড বা তাদেরকে পভার্টি লাইন থেকে উপরে একটা সময়োপযোগী প্রক্রিয়া। রাজনৈতিক লোকেরা এর উপরে খরচা লাগছেন না, এবং তারা তারাও এই আপনি বলেন 10 বছর পরে একটা সোনার বাংলা করে দেবো, সেই সোনার বাংলাতে আপনার মানে পাকা বাড়ি হয়ে যাবে, বাড়িতে চাকরি পাবে, এই 10 বছর ধরে তিনি ওয়েট করবেন। এটা হচ্ছে বাস্তবতা, এবং এখানে সরকারও এটাকে বুঝতে পেরেছে, এবং সরকার রাজনীতির গন্ধটা থাকে, সেই জন্য তারা এইসব এবং এই প্রকল্পের বাস্তবতায় জিনিস মানতে হবে যে সামাজিক প্রকল্পে অনুদান কতটা দেব আর কতটা দেব না, যদি আপনি বেশ অনির্বাণ, আমি তোমার কাছে ফিরবো, কিন্তু তার আগে যে এসবিআই যে পরিসংখ্যান দিচ্ছে সেই পরিসংখ্যানগুলো একবার দেখাবো। বলবো এই সাইডে সেই পরিসংখ্যানগুলো দেখাতে। যেমন কর্ণাটকের গৃহলক্ষ্মী প্রকল্প, বছরে এসবিআই রিসার্চ রিপোর্ট বলছে খরচ হচ্ছে 18,608 কোটি টাকা এই গৃহলক্ষ্মী প্রকল্পতে, যেটা কর্ণাটকের মোট আয়ের প্রায় 11%। 11% টাকা তাদের মোট আয় কর্ণাটকের ব্যয় হয়ে যাচ্ছে গৃহলক্ষ্মীতে। মোট
608 কোটি টাকা। এবার বাংলার দিকে রোগ রাখি। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হিট প্রকল্প। এই পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বছরে খরচ কত জানেন? 14,400 কোটি টাকা, যা আমাদের অর্থাৎ বাংলার মোট আয়ের 6%। 6% ব্যয় হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে। এবার দিল্লি, অনির্বাণ যার কথা বলছিল, সেই দিল্লি রাজ্যে মহিলা সম্মান যোজনা রয়েছে এবং সেই যোজনায় 2,000 কোটি টাকা বছরে খরচা হয়, যা দিল্লির মোট আয়ের 3% ব্যয়। এখানে এই প্রশ্ন, আমি আজিজুলদার কাছে যাব। আজিজুলদা, এসবিআই তার রিপোর্টে বলছে যে এই যে 11%, 3%, 6% এই যে ব্যয়, যেটা মহিলা ভোটার টানতে ব্যয়, এই ব্যয়ে সমস্যা হচ্ছে। এই ব্যয়ের সমস্যার কারণ রাজ্য তার পরিকাঠামো উন্নয়ন করতে পারছে না, ভোট বাক্সের দিকে তাকিয়ে ভোটের রাজনীতির জন্য এই অনুদানগুলো দিয়ে যাচ্ছে। কি বলবেন, এটা কি সত্যি? আসলে এটা তো সত্যি কথা যে সাম্প্রতিককালে ভারতবর্ষের রাজনীতির অন্যতম একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এই পপুলিজম, পলিটিক্যাল পপুলিজম, অর্থাৎ জনপ্রিয় কিছু সরকারি কর্মসূচির মাধ্যমে ভোটারদেরকে প্রভাবিত করা। এবং খুব ইন্টারেস্টিংলি, সে বিজেপি শাসিত রাজ্যই হোক বা অবিজেপি শাসিত রাজ্য হোক, সে কংগ্রেস পরিচালিত সরকার হতে পারে, তৃণমূল কংগ্রেস চালিত সরকার হতে পারে, প্রত্যেকটি রাজনৈতিক দল অদ্ভুতভাবে নির্বাচনী প্রচারের সময় গিয়ে তারা কিন্তু একটা নির্দিষ্ট সেকশন অফ দ্য পিপল, বিশেষ করে নারীদেরকে প্রলোভিত করার চেষ্টা করছে। খুব ইন্টারেস্টিং। এবং তার কারণ 49% এবং ভোটার্স। ভোটের ফলাফলেও যদি দেখেন, এর আগেও তো 50% ভোটার ছিল মহিলাদের। এমন তো নয় যে এর আগে, মানে 1951-52 সালে ভারতবর্ষের যে সংসদীয় গণতান্ত্রিক যে ব্যবস্থা চালু হলো, ভারতবর্ষ, পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষ সেদিন কিন্তু দেখিয়ে দিয়েছিল যে ভোটাধিকারের ক্ষেত্রে সমানাধিকার নারী এবং পুরুষ, যেটা পৃথিবীর অনেক উন্নত দেশ দেখাতে পারেনি, নারীদেরকে ভোটাধিকার। একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, কর্ণাটক, বেঙ্গল, যে কোনো রাজ্যে যাও, ভোটে জেতার ক্ষেত্রে এই নগদ হস্তান্তর প্রকল্প, অনেকে বলেন সামাজিক ন্যায় প্রকল্প, সামাজিক ন্যায় প্রকল্প অনেকভাবে করা যায়। নগদ হস্তান্তরযোগ্য এবং অন্যান্য তার টাইপ রয়েছে, সেটা নগদ হস্তান্তরযোগ্য নয়। কিন্তু দেখা যাচ্ছে নগদ হস্তান্তরযোগ্য যে প্রকল্পগুলো, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার বা মধ্যপ্রদেশের লাডলি বহনা, বা এই যে সাম্প্রতিককালে মহারাষ্ট্রের যে ভোট হয়ে গেল, সেখানে এই মহিলাদের আর্থিক প্রকল্প ভোটের ঠিক 6 মাস আগে থেকে চালু করে দেওয়া হচ্ছে। কর্ণাটকের ক্ষেত্রেও তাই। এর ফলে যেটা বিষয় হচ্ছে যে এই যে সামাজিক কল্যাণ বা সামাজিক কল্যাণ খাতে, যেগুলোকে আমরা ডাইরেক্টলি অনুৎপাদক খাত বলি, অর্থাৎ সেই অনুৎপাদক খাতে যদি আমরা বেশি অর্থ খরচ করে ফেলি, তাহলে সেই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং বিনিয়োগের ক্ষেত্রে সরকারি রাজকোষ থেকে কতটা কন্ট্রিবিউশন রাখা যাবে, সেইখানটা একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই। এবার এখানে একটা প্রশ্ন আছে, তাহলে কি এই যে মহিলাদের হাতে যে টাকাটা পৌঁছচ্ছে, যে অনুদান যাচ্ছে, সেটা বন্ধ করে দেওয়া উচিত? একদমই না। আমাদের কারণ যদি অনুদান পৌঁছয়, তাহলে অ্যাটলিস্ট প্রত্যন্ত এলাকায় মহিলাদের হাতে কিছু ক্রয় ক্ষমতা থাকে, কিছু হার্ড ক্যাশ পৌঁছয়। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা খুব মজার ব্যাপার। তুমি এক ঝলকে যদি দেখো যে গুজরাট মানে একটা ভাইব্র্যান্ট ব্যাপার, কিন্তু তুমি ওই আমেদাবাদ, গান্ধীনগর বা সুরাট, এইরকম বরোদা, ঝাঁচকচকে শহর থেকে ওই 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে যখন তুমি, বা আরেকটু দূরে ওই ভারুচে বা ভুজের গ্রামের দিকে যখন যাবে, সেখানকার নারীদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, সেইগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে উন্নয়নের গুজরাট মডেল অ্যাকচুয়ালি গ্রাম এবং শহরের মধ্যে কতটা তফাৎ তৈরি করেছে। সে তোমার সড়ক উন্নয়ন হোক, নারীদের স্বাস্থ্য, শিক্ষা বা শিশুদের অপুষ্টি, এই ব্যাপারগুলোকে যদি তুমি একটা প্যারামিটারে নিয়ে আসো, তাহলে দেখবে গুজরাটে কিন্তু সুষম উন্নয়নটা হচ্ছে না। এই সুষম উন্নয়ন করতে গেলে তোমার সেন্সাস রিপোর্টে তো উঠে আসে যে সমাজের আর্থিকভাবে বা সামাজিকভাবে কারা পিছিয়ে রয়েছে। তপশিলি জাতি গোষ্ঠীর মানুষ, তপশিলি উপজাতি গোষ্ঠীর মানুষ, সংখ্যালঘু মানুষ বা নারীদের অবস্থা কি রয়েছে, এইগুলো কিন্তু আমাদের পলিসি মেকিং এর ক্ষেত্রে। এবার এখানে আমার একটা প্রশ্ন, যে অনুদান না দিয়ে, এই গুজরাট যখন বললেন, গুজরাটে একটি কোঅপারেটিভ চালু হয়েছিল অনেক বছর আগে, একটা মিল্ক কোঅপারেটিভ চালু হয়েছিল, যার জন্য কিন্তু রুরাল পিপল, একদম রুরাল মানুষ, মহিলারা, তাদের হাতে অর্থ গিয়েছিল। সর্বসাকুল্যে তুমি ওই বিনিয়োগের কথাই বলছো, বিনিয়োগটা দরকার। এবার এখানে অনুদান না দিয়ে
আমরা একাধিক সেলফ হেল্প গ্রুপের কথা শুনেছি, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে আমরা জানি প্রত্যন্ত এলাকায় একাধিক সেলফ হেল্প গ্রুপ কাজ করছে এমনটা বলা হয়। তাদেরকে ইউজ করে যদি পলিটিক্যালি এবং প্রশাসনিক লেভেলে যদি কিছু কটেজ ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি, মাইক্রো ইন্ডাস্ট্রি ডেভেলপ করানো যায়, তাহলে আপনার অনুদানও যাচ্ছে না, অর্থাৎ অনুদানের খাতে ব্যয় হচ্ছে না, আবার অ্যাট দ্য সেম টাইম একটা আলাদা স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আপনি খুলতে পারছেন। ছোট মাইক্রো মজার ব্যাপার কি জানো তো? মজার ব্যাপার কি জানো তো, এই বছর দেড়েক আগে যখন এই তেলেঙ্গানাতে ভোট হচ্ছে, তখন জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে যখন গ্যারান্টি স্কিম চালু করতে শুরু করলেন, বা কর্ণাটকতে গ্যারান্টি, 5টা গ্যারান্টি বা 6টা গ্যারান্টি, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু ব্যঙ্গ করে বলেছিলেন এই রেউড়ি পলিটিক্স হচ্ছে দেশের উন্নয়নের পক্ষে বাধা। একদমই সত্যি কথা বলেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি তার স্ট্যান্ডে ঠিক থাকতে পারলেন? ভারতীয় জনতা পার্টি কি করলো, যখনই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের ভোট চলে এলো, দেখা গেল রেউডি পলিটিক্সে জাতীয় কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি কিন্তু এগিয়ে গেল, এবং এর পথ দেখালেন শিবরাজ সিং চৌহান, সেখানকার মামা। তো এই যে জায়গাটা, রাজনৈতিক যারা নেতা, পলিটিক্যাল পার্টিকে যারা কন্ট্রোল করছে, তারা ভোটে জেতার জন্য এই সরকারি প্রকল্পগুলোকে ঠিক নির্ধারণ করছে, বাস্তবায়িত করছে, নাকি দেশের অর্থনীতির স্বার্থে, এটা একটা দেখা। ঠিক, আমরা এই প্রসঙ্গে আসবো, কিন্তু তারপর এসবিআই এর রিপোর্টে এর পরের 3টি পয়েন্ট অত্যন্ত চমকপ্রদ এবং সেখানে প্রশ্ন তুলছে। যেমন ধরুন, এসবিআই বলছে যে রাজ্যের কর বাদে আয় বেশি ও ঋণের বোঝা কম, সেই রাজ্যে অনুদান প্রকল্প বাড়তি চাপ ফেলে না। অর্থাৎ আপনি করতে পারেন, কিন্তু যে রাজ্যে আয় বেশি ও ঋণের বোঝা কম, সেই রাজ্যে যদি এরকম অনুদান প্রকল্প থাকে, চাপ হয় না। যেমন ওড়িশার মতো রাজ্য, এই প্রকল্পের কারণে কোষাগারে বেশি প্রভাব ফেলে না, কারণ তাদের কর বাদে আয় বেশি এবং ঋণের বোঝা কম। একই সঙ্গে বলছে মহিলা কেন্দ্রিক অনুদানে ব্যয় সরকারি প্রকল্প থেকে যখন ব্যয় হয়, তখন তার সরাসরি প্রভাব পড়ে পরিকাঠামোর উন্নয়নে। রাজ্যের কোষাগারের স্বাস্থ্যে চাপ ফেলে এই প্রকল্প, এটা এসবিআই এর রিসার্চ বলছে। এবার এখানে আমি অনির্বাণদার কাছে একটা প্রশ্ন না করলেই নয়। অনির্বাণদা, আপনি প্রথমেই শুরু করলেন এই বলে যে দিল্লিতে ভোট কবে। উড়িষ্যা, আমার নীতি আয়োগের রিপোর্টটা মনে রয়েছে, নীতি আয়োগের রিপোর্টে এই ঠিক উড়িষ্যার কথাই বলা হলো উড়িষ্যা নাম্বার 1 স্টেট। এসবিআই তার কয়েকদিন পর একটা রিসার্চ বার করলো, সেখানে আবার সেই উড়িষ্যাই এক্সাম্পল অফ দ্য মডেল স্টেট। একটু অনির্বাণদাকে স্ক্রিনে আনবো প্লিজ। তা অনির্বাণদা, উড়িষ্যার ওপর এত প্রাধান্য দেওয়া হচ্ছে কেন? উড়িষ্যার ইকোনমিক মডেল কি সত্যি এই মুহূর্তে দেশের অন্যতম ইকোনমিক মডেল? আমার সেটা মনে হয় না একদমই। আমার মনে হচ্ছে নীতি আয়োগের যে 2022-23 সালে ফাইন্যান্সিয়াল যে তার উপরে বেশ করে আজকে রিপোর্ট, সেটা মানে স্ট্যাটিক ডাটা নয়, এটা 2 বছর আগে অলমোস্ট। এবং আপনাকে একটা কথা বলি, স্টেটের যা ডাইনামিক্স দিয়ে আপনি সব রাজ্যের আলোচনা করতে পারছেন না। উড়িষ্যার ক্ষেত্রে একটা জিনিস আছে, উড়িষ্যাতে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট মানে বাড়ানোর জন্য মানে কিছু আছে, মানে সায়েন্সের উপরে নির্ভর করে, সেখানে সব জিনিস আছে, এবং ওখানে পলিটিক্যাল একটা স্টেবিলিটি, তারপরে এখন যে পার্টি আসবে সেটাও আশা করি একটা স্থিতিশীলতা বজায় রাখবে। পরিবেশ নির্ভর একটা পরিবেশ করে, শুধু ওড়িশার উপরে ভরসা চলে না। ওড়িশা স্টেটের তার কন্ট্রিবিউশন ওভারঅল জিডিপি অনেকটাই কম। পশ্চিমবঙ্গের আর ডাইনামিক্সটা আলাদা। পশ্চিমবঙ্গে 10 কোটি লোক বসবাস করে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এগ্রিকালচারটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, সেখান থেকে আমাদের মেইন জিডিপি কন্ট্রিবিউশন হয়। কিন্তু আমি যেটাতে বলতে চাইছি, যেটা তুমি বললে এসবিআই যেটা বলেছে, আমার বক্তব্য হচ্ছে একদমই তাই। সেটা হচ্ছে এই সামাজিক প্রকল্পের দিকে না তাকিয়ে প্রত্যেকটা স্টেটের ইনকামটা বাড়ানোর উপরে জোর দিতে হবে। আপনি যদি রোজগারটা বাড়ান এবং রোজগারটা বাড়িয়ে দেখুন, আমরা যে সমাজের যে জায়গাতে বসবাস করছি, আমাদের ক্ষেত্রে এই লক্ষ্মীর ভান্ডারের উপকারিতা কি, সেটা প্রয়োজনীয়তা আছে কিনা, এই কলকাতা শহরে বসে আলোচনা করে লাভ নেই। এটার জন্য তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি অনেক ডাইনামিক বুঝো, আর তুমি অনেক অ্যাগ্রেসিভ পলিটিক্স মানে রাজনীতি নিয়ে খবরাখবর রাখো,
এবং রিপোর্টিং এ তুমি অনেক বছর ধরে আছো, তোমাকে আমি একটি রিকোয়েস্ট করবো যে তুমি গ্রামে গঞ্জে একদম প্রত্যন্ত গ্রামে যাও, ওখানকার একজন বুড়ি মহিলা, মানে বয়স্ক মহিলা, যাকে তার ছেলেরা টাকা দেয় না, হ্যাঁ, তার শখ আছে নাতির জন্য একটা খেলনা কিনে দেওয়া বা নাতির জন্য একটা পুতুল কিনে দেওয়া, সেই মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে তার কাছে উপকারিতা আছে কি নেই। এটা আমরা শহরে বসে শহরের মানুষজন আমরা এটা কন্ট্রিবিউশন দিতে পারবো। আমরা চাইবো বড় বড় ব্রিজ হবে যেখানে আমি তোমার স্টুডিওতে অফিস থেকে এই 40 মিনিটের জায়গায় 20 মিনিটে পৌঁছে যাবো, আমি তাতেই আনন্দ পাবো। আমার সেই আনন্দটা নিয়ে তো এই সারা ভারতবর্ষের আমরা মানে যে সমাজে বিলং করি সেই বিলং করার সমাজে অংশটা কম। মানে এবং যদি অক্সফামের রিপোর্ট দেখি যেখানে সামাজিক বৈষম্যের কথা বলা হয়েছে, ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, গরিব মানুষের কথা চিন্তা করেই কিন্তু অর্থনীতিতে এই জায়গাগুলো, এই প্রকল্পগুলো উৎপত্তি হচ্ছে। আপনি বলে দিন তো কোনো পলিটিক্যাল পার্টি একটা স্টেটমেন্ট দিয়ে দিন, আপনি তো সব পলিটিক্যাল লিডারদের ফাইট করছে, তারা বলে দিন যে লক্ষ্মীর ভান্ডার চলবে না এবং আমরা ক্ষমতা আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে যে পলিটিক্যাল পার্টি হোক না কেন। এবং অন্যান্য রাজ্যে এটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগবে, 2021 সালে লক্ষ্মীর ভান্ডার শুরু হলো, আছে 2025 এখন মোটামুটি প্রত্যেকটা স্টেট যারা ইলেকশনে আসছে তারা কিন্তু এই প্রকল্পে মানে একটা মানে মানে আমি বলবো কপি পেস্ট প্রকল্প নিয়ে আসছে উইথ হায়ার অ্যামাউন্ট। ঠিক আছে, 2000 টাকা কোথাও কোথাও বলা হচ্ছে। তা আমি বলছি এই অনুদানটা থাকুক, সেটা কতটা পার্সেন্ট খরচা হবে এবং তাতে প্রত্যেকটা অর্থনীতি কতটা এগোবে আমরা সেই আলোচনা করবো। কিন্তু প্রত্যেকটা রাজ্যকে আয়টাকে বাড়াতে হবে এবং আয় বাড়ানোর জন্য আমি আলোচনাটা এটা হতে পারে যে পশ্চিমবঙ্গে কেন শিল্প হচ্ছে না, পশ্চিমবঙ্গে কেন কলকারখানা হচ্ছে না, পশ্চিমবঙ্গে কেন বেকার যুবক যুবতী চাকরি পাচ্ছেন না, আমরা সেই দিকে স্কোপ অফ ইমপ্রুভমেন্ট হচ্ছে সেই জায়গাগুলো। আপনি শুধু লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিলে যে পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য খুব ভালো চলবে সেটা একদমই নয়। আমি বলবো আয় বাড়ানোর রাস্তাগুলোকে খুলতে হবে এবং শুধু পরিকাঠামো, আমরা বলি এগুলো অর্থনীতির কথা, পরিকাঠামো আপনি শুধু ব্রিজ বানিয়ে দেবেন, ব্রিজের গাড়ি চেনার ক্ষমতা নেই, লোকের গাড়ি চলবে না, তাহলে কি লাভ আছে? আপনি গরিব মানুষ যারা ব্রিজের তলাতে শুয়ে রয়েছে তাদেরকে আপনি উৎখাত করে দেবেন, উৎখাত করে দিয়ে তাদেরকে আপনি একদম আরো ডাউন পেমেন্ট করে দেবেন, আর একটা নতুন ব্রিজ চলবে যেখানে বড় লোকেরা বড় দামি গাড়ি নিয়ে চলবে। এটা কি অর্থনীতি? এটা কি ভারতবর্ষের অর্থনীতি হওয়া উচিত? এরকম গরিব মানুষকে কোনো প্রকল্প থেকে আপনি বঞ্চিত করতে পারবেন না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে সেই প্রকল্পটার জন্য যাতে আমার অর্থনীতির অবস্থা খারাপ নয় এবং সেটা একটাই স্কোপ হচ্ছে আমাকে ইনকাম বাড়াতে। এবং এখানেও একটা ডিবেট আছে, নীতি আয়োগের যে রিপোর্টটা আছে যেখানে দেখবেন একটা যে সরকারের যে এখন আমাদের জিএসটি আছে, এখন অর্থনীতির যে চালিকা শক্তি সেটা কেন্দ্রীয় সরকারে আছে। কেন্দ্রীয় সরকার তার একটা পার্সেন্টেজ 42% সরকার রাজ্য সরকারগুলোকে দেয়। সেখানে আলোচনা হচ্ছে যে 42% আরো বাড়িয়ে 50% করে দেওয়া যায় কিনা, কারণ রাজ্য সরকারের তো খরচা আছে। আপনি এখান থেকে টাকা তুলে নিয়ে চলে যাবেন, সেই টাকাটা আপনি যদি আমাকে মানে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন আমাকে ফেরত না দেন তাহলে আমি এখানে কিভাবে দেশ চালাবো, রাজ্য চালাবো? এই নিয়ে প্রত্যেকটা এবার এখানেই অনির্বাণ, আপনার কাছে ফিরে আসার আগে আরেকটা সেট অফ ইনফরমেশন আমি দর্শকদের দেবো, তা হলো রাজ্যের কোষাগারের অবস্থা ঠিক কেমন, স্বাস্থ্য কেমন। এই রিপোর্ট আসছে নীতি আয়োগের কাছ থেকে এবং এই নীতি আয়োগ রীতিমতো এই রিপোর্ট কয়েকদিন আগে পেশ করে বলেছে, এক, আইনেই বাংলায় দেনা শোধেও সমস্যা রয়েছে এই রাজ্যের। দুই, পরিকাঠামোয় খরচ জাতীয় গড়ের থেকে অনেকটাই কম এই রাজ্যে, মূলধনী খাতে খরচও জাতীয় গড়ের থেকে অনেকটা কম। রাজ্যের কর বাদে অন্য উৎস থেকে আয় গত 5 বছর ধরে কমেছে, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সেশনে। অনুদানের ওপর রাজ্য নির্ভরশীলতা বেড়েছে, অর্থাৎ অনুদান পলিটিক্স এই মুহূর্তে রাজ্য কোথাও রয়েছে। 2022 এবং 2023-এ এই রাজ্যের জিডিপির তুলনায় ঋণের হার 38.2%। বাংলাকে পরিকাঠামোর খাতে খরচে অগ্রাধিকার বাড়াতে হবে বলছে নীতি আয়োগের রিপোর্ট। রাজ্যকে আর্থিক শৃঙ্খলায় থাকতে হবে এবং বাংলাকে রাজস্ব আয় বাড়াতে হবে। নীতি আয়োগের রিপোর্ট এই কথাগুলো বলছিল। এবার আমি অনির্বাণের কাছে যাব, অনির্বাণের কাছে যাওয়ার আগে আমি একবার আজিজুল বিশ্বাসের কাছে আসবো। আজিজুল বিশ্বাস, এই নীতি আয়োগের রিপোর্টকে আপনি কিভাবে দেখেন, যেখানে সরাসরি বলা হচ্ছে যে কোষাগারের অবস্থা খারাপ? আমি যদি এই নীতি আয়োগের রিপোর্ট একদিকে রাখি, আমি আসবো অনির্বাণ তোমার কাছে, আমি আসবো, আমি যদি একদিকে রাখি এই রিপোর্ট এবং তারপর যদি আমি এসবিআই এর রিপোর্ট রাখি যেখানে বলছে 6% আয় লক্ষ্মীর ভান্ডারে ভোট টানতে চলে যাচ্ছে, সেখানে একজন আম জনতা হিসেবে আমি আতঙ্কিত হব যে আমার পরিকাঠামোর উন্নয়ন নেই, এদিকে তৃণমূল কংগ্রেস তার ভোট বাক্সের খেয়াল করছে।
নাকি এই রিপোর্টেও গলদ রয়েছে? আমি বলি এই রিপোর্ট যে পুরো গলদ সেটা আমি মানে ত্রুটিপূর্ণ সেটা বলবো না, তবে অনেকটা ম্যাচ করে যায়। আমি বলছি তোমাকে, এই যে জিএসডিপি বা জিডিপির তুলনায় ঋণের অনুপাত কতটা, সেটা তো রাজ্যওয়ারি হিসেব আছে। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি পাঞ্জাব দেখো সবচেয়ে বেশি 44.1%, এবং পাঞ্জাব ওই হিমাচল রেড লাইনে আছে। 42.5%, ওয়েস্ট বেঙ্গল 36.9%। আমার কাছে যে 2024 সালের একদম লেটেস্ট রয়েছে। রাজস্থানের কথা যদি বলি 36%, বিহার 35.7%, তুমি উত্তরপ্রদেশে যাও 32.7%, মধ্যপ্রদেশ 32%। এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, পশ্চিমবঙ্গ, এই যে রাজ্যগুলোর কথা বলছো, এই রাজ্যগুলো জিএসডিপির অনুপাতে ঋণের বোঝা সত্যি সত্যি চিন্তাজনক। সেখানে বাংলা 38.2%। এইটা নিয়ে অনেক কথা হয়। আমি যেহেতু পলিটিক্যাল অ্যানালিসিসের কাজ আমি করি, সুতরাং একটা বলাই, 2011 সালে ঋণের বোঝা পশ্চিমবাংলার 1,90,000 কোটি টাকা ছিল, এখন সেটা 7 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। এই জিএসডিপির তুলনায় যদি বলি তখন ছিল 49.1%। তার মানে 2011 সালে যেটা 41.9% ছিল সেইটা কমে 36.7%। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এই অনুপাতটা আগের তুলনায় অনেকটা কমেছে। আবার ইন্টারেস্টিংলি তুমি যদি বলো যে সেই সময় পশ্চিমবাংলার মোট জনসংখ্যা ছিল 9.2 crore অ্যাজ পার 2011 সেন্সাস, এবং তখন যে ঋণের বোঝা ছিল সেটা মাথা পিছু 20,530 টাকা পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের উপরে। আপনার কি মনে হয় এই দুটো রিপোর্ট পর বেরোনোর পর পলিটিক্যালি মোটিভেটেড, ভোটকে মাথায় রেখে বের করা হয়েছে? আমি কথা বলছি, অনির্বাণ বাবু একটা খুব সুন্দর কথা বলছিলেন, সেটা হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেস সামাজিক ন্যায় প্রকল্পে, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার বলো, কন্যাশ্রী বলো, লক্ষ্মীর ভান্ডারই যদি বলি, যে এরা বলছে তৃণমূল দিচ্ছে 2 কোটি বেনিফিশিয়ারিজ এই সুবিধা পাচ্ছে, গভর্নমেন্টের রাজস্ব থেকে প্রায় 18,000 কোটি টাকা খরচ হচ্ছে। প্রশ্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি তো নির্বাচনে এসে বলছে আমরা এইটাকে বাড়ি 2,500 কোটি টাকা করবো। ভারতীয় জনতা পার্টি সেইটাকে বলুক যে আমরা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে আমাদের সরকার রয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এই সমস্ত জায়গায় যে নগদ হস্তান্তর প্রকল্পগুলো আছে সেগুলো বন্ধ করে দেবে। আমি একবার অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, নীতি আয়োগের এই রিপোর্ট, যে রিপোর্ট রীতিমতো রাজ্যকে লাল শ্রেণীতে ফেলে দিচ্ছে, একদম রেড রিপোর্ট দিচ্ছে, যে ডেঞ্জার জোনে রয়েছে। তারপর এসবিআই এর এই রিপোর্ট, এবং যদি নীতি আয়োগের রিপোর্ট দেখি সেখানেও নাম্বার 1-এ উড়িষ্যাকে রাখা হচ্ছে, উড়িষ্যাই পারফেক্ট এক্সাম্পল, এসবিআই এর রিপোর্টও পারফেক্ট এক্সাম্পল। এই রিপোর্ট দেখার পর আমি তো আতঙ্কিত হব যে আমার রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ, এদিকে 6% বেরিয়ে যাচ্ছে আমার আয় পরিকাঠামো উন্নয়নের বাদে গিয়ে ভোট টানতে। কি বলবে? আমি এরপরেও জানি নির্মাণ, তুমি পশ্চিমবঙ্গেই থাকবে এবং পশ্চিমবঙ্গ থেকেই তুমি তোমার বাকি জীবন অতিবাহিত করবে, তুমি ওড়িশাতে যাবে না। 2 নম্বর হচ্ছে এই নীতি আয়োগের যে রিপোর্টটা আছে সেটা 5টা প্যারামিটারের উপরে তৈরি হয়েছে। একটা ফাইন্যান্সিয়াল প্রুডেন্স, যে অর্থনৈতিক শৃঙ্খলা কতটা আছে, এবং প্রত্যেকটার একটা পয়েন্ট দেওয়া আছে। উড়িষ্যা বোধহয় 67 না কত পেয়েছে আউট অফ 100, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ওই 30-এর ঘরে আছে এরকম। তো ওর মধ্যে ফাইন্যান্সিয়াল প্রুডেন্স আছে, ডেটের মানে কারেন্ট সিচুয়েশন অফ ডেট আছে, সাস্টেনেবিলিটি মডেল আছে, ডেটটাকে আপনি কিভাবে পেমেন্ট করবেন, তারপরে আছে এক্সপেন্ডিচার, মানে মবিলাইজ ইনকাম মবিলাইজেশন আছে, আর এক্সপেন্ডিচারের মধ্যে এই রেভিনিউ এক্সপেন্ডিচার আছে। এই প্যারামিটার গুলোর উপরে একটা পয়েন্টিং আছে, এবং এই পয়েন্ট গুলোর থেকেই ওই উড়িষ্যা প্রথমে এসছে, এবং পশ্চিমবঙ্গ বোধহয় 16টা স্টেটের মধ্যে 14 নম্বর হবে, এরকম কিছু একটা আছে। আমি যেটা বলছি সেটা আমার সঙ্গে আরেকজন যদি প্যানেলিস্ট আছেন, উনি যে ডেটাটা দিচ্ছিলেন সেই ডেটাতে ওই পশ্চিমবঙ্গের আগে 2011 কি ছিল, আজকে কি আছে, সেই কম্পারেটিভ আলোচনা করলে হয়তো দেখা যাবে অঙ্কের বিচারে আগে অ্যাবসলিউট টার্মে 2 লক্ষ কোটি টাকার মতো ঋণ ছিল, সেটা এখন 6 লক্ষ কোটি টাকার আশপাশে হয়েছে। কিন্তু উনি সঠিক বলেছেন যে ডেট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিএসডিপি সেটা কমছে। তো এইটা তৃণমূল সরকার, কাদের সরকার যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভ, যে আমাদের আগে ঋণের বোঝা মানে ইনকামের পার্সপেক্টিভে যতটা ছিল সেটা কমেছে। আবার আরেকটা ডেটাও আছে, সেটা হচ্ছে ভারতবর্ষ সরকারেরও কিন্তু একটা ডেট আছে, এবং সেই ডেটটা ভারতবর্ষের জিডিপির এগেন্সে যেটা সেটা 50%-এর উপরে আছে, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই 38% আছে। কিন্তু আমি বলছি এই তুল্যমূল্য আলোচনা না করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নীতি আয়োগ বা এসবিআই যেটা বলেছে, আমি তাকে একদম
ইগনোর করছি না, আমি বলছি সেখানে স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে। ধরুন লক্ষ্মীর ভান্ডার যাদের পাওয়ার কথা তারাই পাক, যাদের পাওয়ার কথা নয় তারা যাতে না পায়। কারণ আমাদের ইকোনমিক্সের ভাষায় একটা কথা আছে, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এলপিসি, মানে গরিব মানুষকে যদি একেবারে একেবারে অনির্বাণ অত্যন্ত খাঁটি কথা বলেছো যে যাদের লক্ষ্মীর ভান্ডার পাওয়ার কথা তারাই যেন লক্ষ্মীর ভান্ডার পায়, যাদের লক্ষ্মীর ভান্ডার পাওয়ার কথা নয় তারা যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। কারণ যদি এমন হয় তাতে সমস্যা হয়। সমস্যা এই যে আপনার টাকাটা বেকার যাচ্ছে। সত্যি কিছু মানুষের এই লক্ষ্মীর ভান্ডার, মহিলা অনুদান প্রয়োজন রয়েছে, নাহলে প্রত্যন্ত এলাকায় মানুষের হাতে টাকা থাকবে না, ক্রয় ক্ষমতা থাকবে না। ক্রয় ক্ষমতা না থাকলে কোনো দেশের অর্থনীতি, কোনো রাজ্যের অর্থনীতি এগোতে পারে না।